নমস্কার বন্ধুরা, স্টক ডিএনএ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্টক ডিএনএ, দ্য ডিএন অফ স্টক মার্কেট। বন্ধুরা, মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। একটা ফেস্টিভ সিজন চলছে এবং আমাদের ইয়ার এন্ডিং এবং নতুন বছরে আমরা আরও ভালোভাবে কাজ করব, আরও এগিয়ে যাব, বাঙালিরা এগিয়ে যাবে, আমরা সকলে এগিয়ে যাব, আর সাথে স্টক মার্কেটের যে অ্যাচিভমেন্টটাকে সেটার স্কেলটাকে আরও বাড়াবো। আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনা, সেই আলোচনায় আমরা যদি আসি তাহলে আজকের আলোচনায় আমরা দেখতে পারবো যে একজন প্রো ট্রেডার আমরা কি করে হতে পারি। একটা বিগিনার যখন ট্রেড করে মার্কেটে তার নানান সমস্যা থাকে, একজন যেন প্রফেশনাল ট্রেড করে তার কিন্তু সমস্যা অনেকাংশে কম থাকে। তো কী করে একজন বিগিনার বা একটা অ্যামেচিওর ট্রেডার থেকে আমরা কিভাবে প্রফেশনাল ট্রেডার হতে পারবো সেই নিয়ে আজকের আলোচনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা 7টা পয়েন্ট, এবং যে পয়েন্টগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে 2024-এই আপনি একটা প্রো ট্রেডার হতে পারবেন বন্ধুরা। তো আজকে আমরা চলে যাই একদম আমাদের টপিকে, যে কিভাবে একজন প্রো ট্রেডার হবেন। দেখুন, প্রো ট্রেডার মানে প্রফেশনাল ট্রেডার, প্রফেশনালের শর্ট ফর্ম প্রো। তো প্রো যে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে। আপনি ধরুন একটা বিজনেস করেন, সেখানে আপনি প্রো হতে পারেন। আপনি ডান্স শেখান, আপনি সেটা প্রো হতে পারেন। বা আপনি ছবি আঁকেন, সেখানেও আপনি প্রো হতে পারেন। প্রো সব ক্ষেত্রে প্রযোজ্য হয়। তো ট্রেডিং দুনিয়াতেও কিন্তু প্রো প্রযোজ্য, আমরা কিন্তু এখানেও প্রফেশনাল হতে পারি। এখানে কি বলছে যে সাম পিপল মে এঙ্গেজ ইন স্টক ট্রেডিং অ্যাজ এ হবি উইথ while other people view the practice as a full-time career। আমরা যদি কেরিয়ার হিসেবে ভাবি তাহলে কিন্তু প্রফেশনাল ট্রেডার হতেই হবে, আদারওয়াইজ কিন্তু কেরিয়ার এখানে করা যাবে না। ওই আসবো যাবো লস খাবো, ওই তারপরে একটা চাকরি খুঁজতে হবে অথবা একটা ব্যবসা খুঁজতে হবে। তো প্রফেশনালি এটাকে হ্যান্ডেল করা ইজ ভেরি টাফ, কিন্তু এটা করা সম্ভব হয়। আমরা দেখব, প্র্যাকটিক্যালি দেখব, এবং অ্যাকচুয়ালি আমার এক্সপিরিয়েন্সের সাথে জড়িয়ে আছে, এবং আমি যা শিখেছি মার্কেট থেকে এবং আমার টিচার্সদের থেকে, ট্রেনারদের থেকে যা শিখেছি সেগুলো এর সাথে মিক্স করে একদম বাছাই করা 7 স্টেপস আর মেথডস দ্যাট আর মোস্ট সাকসেসফুল ইন দ্য জার্নি টু বিকাম আ প্রো ট্রেডার ফ্রম অ্যান অ্যামেচার ওয়ান। ঠিক আছে, তো স্পেলিং মিস্টেক, প্রো ট্রেডার ফ্রম অ্যান অ্যামেচার ওয়ান। তো আমাদের প্রথম পয়েন্টে যেটা আমরা ডিসকাস করব সেটা হলো ডেভেলপ ট্রেডিং সিস্টেমস অ্যান্ড টেকনিক্স। এটা যদি আমি একটু বড় করে দিই তাহলে ভালো হয়। ডেভেলপ ট্রেডিং সিস্টেমস অ্যান্ড টেকনিক্স, সবথেকে বড় সমস্যা হচ্ছে এইটা, একজন অ্যামেচার ট্রেডার কিন্তু কোনো টেকনিক বা কোনো রকম সিস্টেম ডেভেলপ করে না। একটা সিস্টেম ডেভেলপ না করলে কি ক্ষতি হতে পারে, যারা লস করেছে তারা জানেন। ঠিক আছে, কোনো রকম একটা স্টক শুনে নিয়েছেন, বা আপনার বন্ধু করছে, বা কলিগ করছে, যে কোনো কেউ করছে, তার থেকে শুনেছেন, শুনে একটু দেখে নিলেন, হয়ে গেল। কোনো সিস্টেম নেই, কিচ্ছু নেই, প্ল্যানিং নেই, একদম জাস্ট মানে জলে পয়সা ডালার মতো ঢেলে দিল, তাহলে কিন্তু হবে না। একটা ডেভেলপ করতে হবে একটা টেকনিককে, সেটা যে কোনো স্ট্র্যাটেজি হতে পারে। আমাদের চ্যানেলে বহু স্ট্র্যাটেজি আছে, এছাড়া বহু চ্যানেল আছে ইউটিউবে, সেই চ্যানেলের স্ট্র্যাটেজি আপনি কোথা থেকে শিখেছেন সেই স্ট্র্যাটেজি যে কোনো অ্যাপ্লাই করুন। দেখুন, কোনো স্ট্র্যাটেজি কিন্তু খারাপ না, আমি কখনোই বলবো না, কেউই কখনো বলবেন না যে ভাই আমার স্ট্র্যাটেজি ভালো, তোমার স্ট্র্যাটেজি খারাপ, কোনো দিন হতে পারে না। সমস্ত স্ট্র্যাটেজি কাজ করে। সমস্যা কোথায়, আমরা সেটাকে সাইকোলজিক্যালি আমাদের সাথে অ্যাডাপ্ট করতে পারি না। আমরা যদি অ্যাডাপ্ট করতে পারি তাহলে কিন্তু সমস্ত স্ট্র্যাটেজি কাজ করে। এবার যার যেভাবে সম্ভব সে সেভাবে করবে। কেউ ইন্ট্রাডে ভালোবাসে, কেউ পজিশনাল ভালোবাসে, কেউ লং টার্ম ভালোবাসে। এখন তার মধ্যে স্ট্র্যাটেজি ডিফারেন্ট হতে পারে, যে কেউ হয়তো আরএসআইকে হেল্প নিয়ে কাজ করছে, কেউ বলিঞ্জার ব্যান্ডকে নিয়ে কাজ করছে, কেউ মুভিং অ্যাভারেজকে নিয়ে কাজ করছে, কেউ কিছুই নেয় না, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে কাজ করে। তো যে কোনো কিছুই হতে পারে। তো অ্যাকচুয়ালি ট্রেডিং সিস্টেম অ্যান্ড টেকনিকটা ডেভেলপ করা সবথেকে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আমাদের। ঠিক আছে, এটা ছাড়া কিছুই হবে না, মেন হচ্ছে এইটা। আচ্ছা, তারপরে কি আন্ডারস্ট্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সবথেকে গুরুত্বপূর্ণ কাদের জন্য, যারা অ্যামেচার ট্রেডার। কারণ হচ্ছে 1 লাখ টাকা আছে, ঠিক আছে, মোটামুটি ভাই আমার 1 লাখ টাকা ক্যাপিটাল আছে। আমরা গল্প করতে শুনি বন্ধুদের সাথে যে 1 লাখ টাকা ক্যাপিটাল আছে, কী স্টক কেনা যায়, তো কিনলো, ঝপাঝপ 4টে স্টকের নাম দেখলো, কিনে নিল, ব্যাস। তাহলে ওই জায়গায় কোন স্টকে কিভাবে টাকাটা লাগাতে হবে, কোন স্টকের ক্ষেত্রে কত % টার্গেট রাখতে হবে, কি স্টপ লস রাখতে হবে, এবং কতটা লিকুইড ক্যাশ আমার কাছে রাখতে হবে যদি মার্কেট ক্র্যাশ করে বা কোনো রকম স্টকে অপরচুনিটি আসে, সেখানে যাতে আমি বাই করতে পারি, সেইটার জন্য
লুজ মানি যেটাকে বলে সেটাকে রাখতে হবে। এই নিয়ে কোনো রকম কোনো চিন্তাভাবনা আমাদের মধ্যে থাকে না, একটা অ্যামেচার ট্রেডারের মধ্যে থাকে না, যে কারণে আমরা রিস্ক ম্যানেজমেন্ট কিছু বুঝি না, মানি ম্যানেজমেন্ট কিচ্ছু বুঝি না, এরও পাতালি লাগাই, কোনোটায় 3000 লাভ করি তো বেরিয়ে আসি, কোনোটায় 5000 লাভ করে বেরিয়ে আসি, তারপরে দেখা যাচ্ছে এক জায়গায় ফেসে গেলাম, সেখানে বসে থাকলাম, 20,000 লস হয়ে গেল দিনের শেষে। এটাই হয়। এবং আপনারাও দেখবেন এক্সপিরিয়েন্স করে যে যখন আপনারা মানে প্রিলিমিনারি স্টেজে ছিলেন তখন কিন্তু আপনাদের মধ্যে এই সমস্যাটাই দেখা দিয়েছিল। তো এটা একটা খুব মারাত্মক সমস্যা। নেক্সট, প্ল্যান ইউর ট্রেড অ্যান্ড ট্রেড ইউর প্ল্যান। দেখুন, প্ল্যানিং ছাড়া কোনো কিছুই হয় না পৃথিবীতে। সে একটা বাড়ি তৈরি করা থেকে শুরু করে একটা সাইকেল কেনা, বা আপনার ঘুরতে যাওয়া থেকে শুরু করে আপনার কোনো রকম পার্সোনাল লাইফের কাজ করা, সমস্ত কিছু প্ল্যানিং হয়। কিছু কিছু পার্সেন্টেজ প্ল্যানিং ছাড়া হয়ে যায়, হঠাৎ করে হয়ে যায়। হঠাৎ করে হলেও কিন্তু একটা প্ল্যানিং থাকে। হঠাৎ করে যদি আপনি মনে করেন কালকে পিকনিক করবেন 4 জন মিলে, তাহলেও কিন্তু একটা প্ল্যানিং থাকে। আচ্ছা ঠিক আছে, কালকে পিকনিক করবো, এই টাইমে হবে, ওখানে হবে, এই খাবার হবে, এই জিনিস হবে, একে বলতে হবে, ওকে বলতে হবে। দ্যাট ইজ প্ল্যানিং। শর্ট টাইমে হয়ে গেল কিন্তু প্ল্যানিং হলো। আলটিমেটলি ওইটাই, যে প্ল্যানটা মানে যে ট্রেডটাকে প্ল্যান করবেন সেই ট্রেডটাকেই প্ল্যান করে আপনার করতে হবে এক্সিকিউট। আপনি প্ল্যানিং করলেন একটা ট্রেডের, কিন্তু এক্সিকিউট করলেন না, তাহলে আলাদা। আপনি প্ল্যানিং করে বসে রয়েছেন, সব কিছু ঠিক আছে, আপনি যেখানে এন্ট্রি এক্সিট এবং যে কোয়ান্টিটি নেবেন সব কিছু ঠিক করলেন, পরের দিন মার্কেটে গিয়ে ঠিক উল্টোটা করলেন, তাহলে হবে না। ওই জন্য প্ল্যান ইউর ট্রেড অ্যান্ড ট্রেড ইউর প্ল্যান। সবসময় প্ল্যানিং আগে থাকবে, তারপরে সেটাই ট্রেডিং হবে। নেক্সট পয়েন্ট, আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট একটা, ডিসিপ্লিন। দেখুন, অনেক কিছুই হতে পারে মার্কেটে। আপনি অনেক সিস্টেম ইউজ করতে পারেন, অনেক আপনার ক্যাপিটাল থাকতে পারেন, অনেক আপনার প্ল্যানিং থাকতে পারে, সব কিছু থাকতে পারে। ওই যে বললাম যে আপনি যেটা ভাবছেন পরের দিন গিয়ে তার উল্টোটা করছেন, বা আপনি ধরুন একটা সিস্টেম ফলো করছেন, সেই সিস্টেম অনুযায়ী আপনাকে মার্কেট এক্সিট দিচ্ছে না বা এন্ট্রি দিচ্ছে না, আপনি জোর করে করছেন, বা আপনি জোর করে এক্সিট হয়ে যাচ্ছেন। আপনি কোয়ান্টিটি কম থাকার কথা ছিল, সেখানে আপনি লোভবশত সেটা বেশি নিয়ে ফেলেছেন। মানে যে কোনোভাবে আপনি ডিসিপ্লিনকে ব্রেক করছেন, এবং সেটাই কিন্তু বড় সমস্যা, সেখানেই আপনি ফেসে গেলেন। কখনোই ডিসিপ্লিন ব্রেক করা যাবে না। আপনার ডিসিপ্লিন আপনি নিজে তৈরি করুন, কোনো থার্ড পারসন আপনার ডিসিপ্লিন তৈরি করে দিতে পারবে না, ঠিক আছে? তো সেই ডিসিপ্লিনটা তৈরি করবেন, এবং সেটাকে আপনাকে মেনটেন করতে হবে প্রত্যেকটা মুহূর্তে, এবং যতদিন আপনি একজন ট্রেডার থাকবেন ততদিন। ডিসিপ্লিন ছাড়া কিচ্ছু হয় না। একটা দেখবেন কম্পিটিটিভ এক্সামে যারা পড়াশোনা করে তারা টাইম টেবিল, শিডিউল সব কিছু মেনটেন করে একটা কিন্তু ডিসিপ্লিন করে কিন্তু পড়াশোনা করেন, এবং তার অ্যাচিভমেন্টের দিকে এগিয়ে যায়, ঠিক আছে? এবং তারা সাকসেসফুল অবশ্যই হয়। নেক্সট পয়েন্ট কি, রিভিউ ইউর ট্রেডস। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবলেম আমাদের, আমরা সবসময় ট্রেড নেওয়ার আগে না প্রফিটকে ভাবি। যেমন চাকরি পাওয়ার আগে আমরা মাইনের কথা ভাবি, অনেকে আছে, তো এখানেও কিন্তু তাই। ট্রেড একটা নিলাম, আমি তার আগে প্রফিটকে ভাবলাম। এবার ধরুন প্রফিট হলো, খুব ভালো কথা। প্রফিট হয়ে গেলে প্রফিটটা কেন হলো এটা আপনি বুকে হাত দিয়ে প্রশ্ন করুন নিজেকে, যে প্রফিটটা কেন হলো, আমার ট্রেডটা কি ঠিক ছিল, না ভুল ছিল, না ফ্লুক হয়ে গেছে। এই প্রশ্নটা একটু নিজেকে করুন বুকে হাত দিয়ে, আপনি আনসার পেয়ে যাবেন। যে কেউই 99% লোক রিভিউ করে না ট্রেডটাকে, যে ট্রেডটা সে নিয়েছে সেটা সঠিক ছিল কিনা, তার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ঠিক ছিল কিনা, তার প্ল্যানিং ঠিক ছিল কিনা, ডিসিপ্লিন ঠিক ছিল না, কেউ রিভিউ করে না। দেয়ার লাইজ দ্য প্রবলেম, সবথেকে বড় প্রবলেম এগুলো, ঠিক আছে? এই বললাম যে 7টা মেথড, একদম আমার লাইফ এক্সপিরিয়েন্স এবং আমার ট্রেডিং এক্সপিরিয়েন্স সব কিছু মিলিয়ে কিন্তু এগুলোকে আমরা আজকের যে টপিকটা ডিজাইন করেছি, এবং এটা আগামী বছরের শুরুতে মানে 1 জানুয়ারিতে আপনি একদম শপথ নিয়ে নিন যে এই রুলস অনুযায়ী আপনি কাজ করবেন, তবে কিন্তু আপনি সাকসেসফুল হবেন। আদারওয়াইজ কিন্তু এদিক ওদিক ঘুরেই যেতে হবে, সাকসেসফুল হতে কিন্তু পারবেন না। এই দেখুন, এই একটা দুনিয়া যেখানে বহু লোক এসেছে গেছে, কিন্তু খুব কম সংখ্যক লোকই কিন্তু সাকসেসফুল হতে পেরেছে, ঠিক আছে? তো এই রিভিউটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ট্রেড, সেটা আপনার শর্ট টাইম হতে পারে বা ইনভেস্টমেন্ট হতে পারে, যে কোনো জিনিস রিভিউ আপনাকে কিন্তু করতেই হবে। নেক্সট, পেশেন্স। শান্তিপূর্ণভাবে যে ট্রেডটা নিয়েছেন, বা যে প্রফিটটা চলছে, বা যে টার্গেটের জন্য বসে আছেন, সেই অনুযায়ী বসে থাকতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ কথা, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। সবাই জানে, এই এক্সাম্পলটা সবাই দেয়, একদিনে হয়নি। আপনার প্ল্যানিং ঠিক আছে, আপনার ডিসিপ্লিন ঠিক আছে, আপনার স্ট্র্যাটেজি ঠিক আছে, আপনি রিভিউ করেছেন, আপনি সব কিছু করেছেন, বাট
পেশেন্স নেই আপনার। ওই একটু কারেকশান করলো বা একটু সাইডওয়েজ হয়ে গেল, বাস বেরিয়ে গেলেন, পরের দিন দেখলেন ধুম 10% বাম্পার রিটার্ন পেয়ে গেছে, কিন্তু আপনি তার আগে এক্সিট করে ফেলেছেন। এই পয়েন্টগুলো দেখবেন একে অপরের সাথে কিন্তু জড়িত, ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু এইটার সাথে এইটা, ওইটার সাথে এইটা লিঙ্ক আছে। যেমন ডিসিপ্লিন মানেই কিন্তু প্ল্যানিংয়ের মধ্যে পড়ে যাচ্ছে, ওটাও কিন্তু একটা ডিসিপ্লিনের পার্ট, আবার পেশেন্সটাও কিন্তু ডিসিপ্লিনের পার্ট। তো এখানে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমি ট্রেডটাতে ঢুকবো, সেই ট্রেডটাতে সঠিক জায়গায় ঢুকবো। অনেকে কি ফোমোতে বাই করে ফেলে, এই যে এখন যে মার্কেট চলছে না, এগুলো ফোমো বাইং হচ্ছে, অনেকেই ভুল জায়গায় বাইং করছে, এর রেজাল্ট কদিন বাদই পেয়ে যাবে। ভুল জায়গায় বাইং করার জন্য গণ্ডগোল হবে, হয়তো প্রফিটও পাচ্ছে এখন ফ্লোতে চলতে যাই, কিন্তু যেদিন মার্কেট রিভার্স করবে বা যেখানে সাইডওয়েজ হবে, যখন মার্কেট বেয়ারিশ থাকবে, তখন কিন্তু এর ভীষণ বড় মাসুল দিতে হবে। এই জন্য পেশেন্স ইজ দ্য কি, পেশেন্স আমাদের রাখতেই হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, সবুরে মেওয়া ফলে সবাই জানে, তো সেই জিনিসটা আমাদের কিন্তু মেনটেন করতে হবে। আর লাস্ট বাট নট দি লিস্ট, সেটা হলো মার্কেট অলওয়েজ সারপ্রাইজেস ইউ। অনেক কথা, অনেক কিছু আলোচনা আমরা করতে পারি, 7-8 জায়গায় আমরা 70টা পয়েন্ট নিয়ে ডিসকাস করতে পারি, 700টা পয়েন্ট নিয়েও ডিসকাস করতে পারি, বাট সবথেকে বড় পয়েন্ট হচ্ছে এইটা, মার্কেট অলওয়েজ সারপ্রাইজেস ইউ। আমরা কোনো দিনই 100% সফল হতে পারবো না, আমরা যে হরিদাস পাল বা যেই হনু হয়ে থাকে না কেন, সে রাকেশ ঝুনঝুনওয়ালা থেকে ওয়ারেন বাফেট, যে কেউ হতে পারে, কিন্তু মার্কেট তাকেও সারপ্রাইজ করেছে, সেও লস করেছে, সেও এক্সপেকটেশন অনুযায়ী তার রেজাল্ট পায়নি, বিকজ মার্কেট অলওয়েজ সারপ্রাইজেস ইউ। মার্কেটের মধ্যে কী আছে মেন্টালিটি, সেটা কেউ জানে না, না কোনো দিন সেটা জানা সম্ভব। এই ধরুন 20 তারিখের যে মার্কেটটা পড়লো, 20 তারিখের মার্কেট প্যারামিটার যদি চার্টে আমরা দেখি, তাহলে দেখব 20 তারিখে যে বড় একটা লাল ক্যান্ডেল হলো, নিফটি 400 পয়েন্ট পড়ে গেল, ব্যাঙ্ক নিফটি পড়ে গেল, সব কিছু ওভারঅল পোর্টফোলিও, আমার নিজের পোর্টফোলিও 5% ডাউন। কি বলবো আপনাদের, আমার নিজের পোর্টফোলিও 5% ডাউন। এবং তার সাথে সাথে ইভিনিংয়ে কি রেজাল্ট, মানে নিউজ আসছে যে করোনা ভ্যারিয়েন্ট, নতুন ভ্যারিয়েন্ট খুব প্রকট হচ্ছে, মানে বেশি বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, হাবিজাবি অনেক কিছু আসলো। আসার পরে দেখলাম পরের দিন মার্কেট পজিটিভ, বড় সারপ্রাইজ, কেউ ভাবিনি। সবাই তো এখানে বহু লোক পুট কিনে বসে এক্সিট করে ফেলেছে। হ্যাঁ, কী প্রসেসে করেছে, কি ডিসিপ্লিন ছিল কি না ছিল, হয়তো উইকলি নিয়েছিল, তার তো এক্সপায়ারি হবেই, পরের দিন এক্সপায়ারি হয়ে গেছে। যাই হোক, ভেবেছিল কিন্তু একরকম, এত বড় একটা ক্যান্ডেল, মার্কেট পড়ছেই না, উঠেই যাচ্ছে, বহুদিন ধরে উঠে যাচ্ছে, একদম উঠে যেতে 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 কী হলো, যে এত বড় রেড ক্যান্ডেল তৈরি হলো এবং সব কিছু বেরিশ, পোর্টফোলিও সবার লাল লাল লাল, তো একটা রিভার্সালের কিন্তু গন্ধ পাচ্ছে। হ্যাঁ, এর মানে এই নয় যে এখান থেকে উঠে আবার এখানে একটা টপ বানিয়ে রিভার্সাল হবে না, কিন্তু দেখুন সারপ্রাইজটা কীরকম, পরের দিনই রিভার্স। সবচেয়ে বড় কথা এইটা যে এনভায়রনমেন্টটা একটা নেগেটিভ এনভায়রনমেন্ট তৈরি হলো, ঠিক আছে, আপনিও ভেবেছেন, সবাই ভেবেছে, কিন্তু পরের দিন রিভার্স, তারপরের দিন ডোজি, ফ্রাইডেতে ডোজি করলো। তো এবার দেখুন কালকে কী হতে পারে, কালকে হয়তো এখানে একটা বড় ক্যান্ডেল গ্রিন হয়ে যেতে পারে, বা এখান থেকে পড়েও যেতে পারে, যা কিছু হবে আমাদের ফেস করতে হবে, বিকজ এটাই মার্কেট। আর এই মার্কেটে কিন্তু সারপ্রাইজগুলো এভাবেই আসে। যেরকম সারপ্রাইজটা কী হয়েছে, যে মানে মার্কেটের কেউ এই যে মুভমেন্টটা কেউ এক্সপেক্টই করেনি গত নভেম্বর থেকে, ঠিক আছে, এই মুভমেন্টটা কেউ এক্সপেক্ট করেনি। তেমনি ওই 16,800 থেকে এত বড় মুভমেন্ট 21,500 পর্যন্ত, এটাও কিন্তু কেউ এক্সপেক্ট করেনি, অথচ মার্কেট উপরেই যাচ্ছে। সবাই ভাবছে পুট বা সবাই ভাবছে সেল, অথচ মার্কেট বাই হয়ে যাচ্ছে, যে বাড়ি পড়তে চাইছে সে বাড়ি বাই হয়ে যাচ্ছে, কেউ ঠেকাতে পারছে না। এটাই হচ্ছে সারপ্রাইজ। আবার একসময় আমরা যখন বাই ভাববো, তখন দেখবে মার্কেট উল্টো চলবে। এনিথিং ক্যান হ্যাপেন, এটা কেউ বলতে পারে না, কিন্তু আমাদের ওই রক্ষা কবচ কি, আমাদের রুলসগুলো ইনট্যাক্ট থাকবে, আমরা সিস্টেম্যাটিক্যালি কাজ করব। আর আগের দিন যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি, যে কিভাবে বড় মাল্টিব্যাগার স্টক খোঁজা যায় এবং সেখানে আমরা ইনট্যাক্ট থেকে বড় পয়সা, পার্সেন্টেজগুলো আপনারা দেখেছেন, বড় পয়সা আমরা করতে পারি, ওয়েলথ ক্রিয়েট করতে পারি, সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। সেটার ইন ফিউচার পার্ট 2 আসবে, আমার পোর্টফোলিও থেকেই দেখাবো। তো আজকের এই শিক্ষামূলক ভিডিওতে আপনারা কতটা শিখতে পারলেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন অল করে, অবশ্যই পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আশা করি সকলেই একটা শপথ নেবেন 2024 একজন প্রো ট্রেডার হওয়ার, আর
once again, Happy New Year and Merry Christmas to all. Thank you. Bye bye.